আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, পূর্বরামপুরা হাই স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আশা করি শিক্ষার্থী তোমরা সুস্থ এবং ভালো আছো। আমরা গত ক্লাসে সপ্তম অধ্যায় শেষ করেছি। আজকে আমরা তোমাদেরকে হিসাব বিজ্ঞানের অষ্টম অধ্যায় অর্থাৎ নগদান বই নিয়ে আলোচনা করব। এসো, আমরা নগদান বই সম্পর্কে জানতে হলে আমাদেরকে সবার প্রথমে জানতে হবে নগদান বই কি। বর্তমান বিশ্বে ব্যবসায় জগতে নগদ অর্থের আদান প্রদান একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই গুরুত্বপূর্ণ বিষয় যেমন প্রতিষ্ঠানের সম্পত্তি ক্রয়, পণ্য ক্রয়, পণ্য বিক্রয়, সকল কিছুর ক্ষেত্রেই তোমাদের নগদ অর্থ জড়িত। এই নগদ অর্থ জড়িত, সেহেতু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নগদের ব্যবস্থাপনা এবং সেটা সঠিকভাবে হিসাব রাখা। তাহলে এই নগদান বই সম্পর্কে তোমাদেরকে জানতে হবে সবার প্রথমে নগদান বই কি। অর্থাৎ প্রতিষ্ঠানে প্রতিনিয়ত যে নগদ অর্থের আদান প্রদান ঘটে, সেই লেনদেনগুলোকে একত্রিত করে বা সংগঠিত করে যে বই প্রস্তুত করা হয় তাকে নগদান বই বলে। আসলে নগদান বই শুধু নগদানের হিসাবই সংরক্ষণ করে না, নগদের সাথে সাথে ব্যাংক হিসাবও সংরক্ষণ করে। কারণ যে সকল প্রতিষ্ঠানের আয়তন অনেক বৃহৎ হয়, তা সেক্ষেত্রে তোমাদেরকে দেখতে হবে যে সেক্ষেত্রে তোমার সকল ক্ষেত্রে নগদের লেনদেনটা নিরাপদ থাকে না। এই নগদের লেনদেনটাকে নিরাপদ করার ক্ষেত্রে তোমার ব্যাংক সহায়তা ভূমিকা পালন করে। তাহলে আসো, আমরা নগদান বই সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বিষয় পেলাম যে নগদান বইয়ে নগদের আদান প্রদান অর্থাৎ নগদের প্রাপ্তি ও প্রদান, অর্থাৎ নগদান বইয়ে প্রাপ্তি এবং প্রদান এই দুইটা হিসাবে লিপিবদ্ধ করা হয় এবং এই প্রাপ্তি ও প্রদান হিসাবের মাধ্যমে প্রাপ্তি থেকে প্রদান বাদ দিলে একটি ব্যালেন্স পাওয়া যায়, অর্থাৎ ব্যালেন্স উপবৃত্ত নির্ণয় করা সম্ভব হয়। নগদান বই প্রতিষ্ঠানের জন্য একটি গুরুত্বপূর্ণ বই। এই নগদান বইকে প্রতিষ্ঠানের আকার আয়তন অনুযায়ী 4 ভাগে ভাগ করা হয়েছে, যেমন হচ্ছে 1 ঘড়া নগদান বই, 2 ঘড়া নগদান বই, 3 ঘড়া নগদান বই এবং খুচরা নগদান বই। তবে বর্তমানে কিছু কিছু প্রতিষ্ঠান এই নগদান বইয়ের পরিবর্তে কি করছে, ওরা নগদান বইয়ের পরিবর্তে নগদ প্রাপ্তি ও নগদ প্রদান জাবেদা লিপিবদ্ধ করছে। তাহলে আসো, আমরা আজকে প্রথম একটি যে নগদান বই আছে, যেমন 1 ঘড়া নগদান বই, আমরা এই 1 ঘড়া নগদান বই নিয়ে আলোচনা করি। আসো, তাহলে দেখো, 1 ঘড়া নগদান বই যখন তুমি করতে যাবে, তোমাকে জানতে হবে যে এই 1 ঘড়া নগদান বইতে আসলে কোন ধরনের লেনদেনগুলো সংগঠিত হয়। অর্থাৎ 1 ঘড়া নগদান বইতে যে সকল প্রতিষ্ঠানের আয়তন ছোট হয়, অর্থাৎ শুধু নগদেই ওরা লেনদেন করে, চেকের মাধ্যমে বা ব্যাংকের মাধ্যমে লেনদেন করে না, সেই সমস্ত লেনদেনগুলোকেই শুধু তারাই 1 ঘড়া নগদান বই সংরক্ষণ করে। এই 1 ঘড়া নগদান বইয়ের একটি নির্দিষ্ট ছক আছে। আসো, আমরা সেই ছকে এই 1 ঘড়া নগদান বই কিভাবে করতে হবে সেটা আমরা তোমাদেরকে দেখাবো। আসো, 1 ঘড়া নগদান বই, তাহলে আমরা প্রথমে 1 ঘড়া নগদান বইয়ের একটি ছক আঁকি। 1 ঘড়া নগদান বই। দেখো, এখানে এই ছকটি তোমাদের বইতে পাঠ্য বইয়ে দেওয়া আছে, তবুও এখানে সুন্দর করে দেখে আমরা গত ক্লাসে বা বিগত ক্লাসে যে খতিয়ান করিয়েছিলাম, সেই খতিয়ানের টি ছকের মতো এখানে দুইটা ভাগ করে নাও। তারপরে আসো, এই পাশে 5টি ঘর হবে এবং এই পাশে 5টি ঘর হবে। অর্থাৎ আমরা যখন খতিয়ান করেছিলাম তখন খতিয়ানে আমাদের ঘর ছিল 8টি, টি ছকে ঘর ছিল 8টি। এটা হচ্ছে টি ছকেরই অনুরূপ। এইখানে টি ছকের মতোই করে তোমাকে খতিয়ান করতে হবে, অর্থাৎ নগদান বইও একটি খতিয়ান।
অর্থাৎ এখানে ঘরগুলি কি হবে, প্রথমে হচ্ছে তারিখ, তারপরে ডেবিট পাশে হচ্ছে প্রাপ্তি, তারপরে তোমার দুইটা ঘর লাগবে, একটু চিকন করে আঁকবে, এটা হচ্ছে তোমার ভাউচার নং, একটি হচ্ছে খতিয়ান পৃষ্ঠা, 1 2 3 4 5টা ঠিক সেম। আসো এখানে হচ্ছে তারিখ, এখানে হচ্ছে প্রদান, তারপরে হচ্ছে তোমার ভাউচার নং, তারপরে হচ্ছে তোমার খতিয়ান পৃষ্ঠা, তারপরে হচ্ছে তোমার টাকা। অর্থাৎ আমরা লিখে ফেলি তারিখ, প্রাপ্তি, ভাউচার নং, এটা হচ্ছে ডেবিট ভাউচার, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা খ প্রি, আর হচ্ছে টাকা। এখানে টাকার ঘর শুধু একটাই হবে, এখানে পাশেও আবার তারিখ, এখানে হচ্ছে প্রদান, এখানে হচ্ছে ভাউচার নং, এটা হচ্ছে ক্রেডিট ভাউচার, ভাউচার নং, এটা হচ্ছে খতিয়ান পৃষ্ঠা, এটা হচ্ছে টাকা। উপরে ডেবিট এবং ক্রেডিট লিখতে হবে, কারণ এখানে ভিতরে ডেবিট ক্রেডিট নাই, অর্থাৎ টি ছকে ডেবিট ক্রেডিট থাকে উপরে, ডেবিট এক পাশ, ক্রেডিট এক পাশ। আসো আমরা আমাদের পাঠ্য বইয়ে তোমরা যদি তোমাদের পাঠ্য বইয়ে একটি কাজ দেয়া আছে, এক ঘরা নগদান বইয়ের একটি কাজ দেয়া আছে, তাহলে তোমরা সেই কাজটি বের করো, অর্থাৎ পৃষ্ঠা 160, কাজ 160 পৃষ্ঠার কাজটি যদি আমরা এখানে করে দেখাই তোমাদেরকে, তাহলে দেখো কিভাবে করতে হবে, একদম সহজ। অর্থাৎ যে টাকাগুলো, নগদ টাকাগুলো আমার এসেছে, সেগুলো বসবে আমার প্রাপ্তি পাশে, এবং যে টাকাগুলো আমি প্রদান করেছি সে টাকাগুলো বসবে হচ্ছে প্রদান পাশে, অর্থাৎ ক্রেডিট পাশে। দেখো এখানে কাজে আছে আবু তালেব সরকার নগদ 20,000 টাকা নিয়ে 2017 সালের 1 জুন তারিখে আবু তালেব এন্টারপ্রাইজ নামে ব্যবসায় শুরু করেন। এখানে যদি তোমাকে মনে রাখতে হবে, যদি কোনো ব্যবসায় প্রতিষ্ঠান নতুন করে শুরু করে, অর্থাৎ শুরু করে, তখন সেক্ষেত্রে এই যে শুরু করলো তার তো আগের ব্যালেন্স নাই, তাহলে আমরা কিভাবে করব, এখানে হচ্ছে তার সেটা মূলধন নামে আসবে। আর যদি এই আবু তালেব সরকার যদি জুন মাসে ব্যবসা শুরু না করে মে মাসে করত বা অন্য মাসে করত, তাহলে আমরা বর্তমান মাসে আগের যে ব্যালেন্স থাকতো সেই ব্যালেন্স দিয়ে ব্যালেন্স বিডি নামে এখানে সেটা লিখে আমরা অঙ্কটা করতে হতো। কিন্তু এখন আমরা কি করব, যেহেতু আবু তালেব কি করলো, তালেব এন্টারপ্রাইজ নামে, এখানে তালেব এন্টারপ্রাইজ লিখতে পারো, তালেব এন্টারপ্রাইজের এক ঘরা নগদান বই আমরা এখানে করব। তাহলে আসো প্রথমে যেহেতু উনি 20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে, তাহলে আমরা প্রথমে কি লিখবো, এটা আমার যেহেতু টাকা এসেছে, তাহলে আমরা এই পাশে যাব। এটা কত সাল, 2017 সাল, 2017 জুন মাসের 1 তারিখ। আমরা কি লিখবো, এখানে হয়েছিল নগদান ডেবিট এবং মূলধন ক্রেডিট। এই যে নগদান ডেবিট হলো, সেই জন্য আমরা ডেবিট পাশে আসব এবং এখানে লিখবো আমরা মূলধন হিসাব। কত টাকা লিখবো, 20,000 টাকা। দেখো পরে আছে কত, পরে আছে আবার জুন মাসের 1 তারিখ তিনি আসবাবপত্র ক্রয় করেছেন। তাহলে তিনি যদি আসবাবপত্র ক্রয় করেন, তাহলে এক্ষেত্রে তোমার টাকা আসলো না গেল, চলে গেল। যেহেতু চলে গেল, সেহেতু আমরা কি লিখবো, আমরা এটা প্রধান পাশে লিখবো, অর্থাৎ টাকা আসলে ডেবিট পাশে এবং টাকা চলে গেলে ক্রেডিট পাশে। এখন আমি আসবাবপত্র ক্রয় করেছি, যখন কোনো সম্পত্তি ক্রয় করা হয় তখন সম্পত্তি অর্থাৎ সম্পত্তির নাম নিজেই বসবে, অর্থাৎ এখানে ক্রয় লেখা যাবে না। কি করতে হবে, আসবাবপত্র হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট, এর জন্য এখানে নাম আসবে আসবাবপত্র হিসাব। কত টাকা, 5,000 টাকা। সেম দেখো পরে আছে 3 তারিখ পণ্য বাকিতে ক্রয়। আমাদের এই নগদান বইতে নগদ লেনদেন গুলো আসবে, কোন বাকিতে লেনদেন অর্থাৎ যে লেনদেনের সাথে নগদ অথবা ব্যাংক জড়িত নাই, সেই লেনদেন গুলো নগদান বইতে লিপিবদ্ধ হবে না। অর্থাৎ
এই যে 8 তারিখের 3 তারিখের লেনদেন, এই লেনদেনটা নগদান বইতে বাদ যাবে। আসো 4 তারিখ আজাদের নিকট নগদে পণ্য বিক্রয়। নগদে পণ্য বিক্রয় করলে কি হয়েছে, আমার নগদ টাকা আসছে। তাহলে এখানে আমরা 4 তারিখ দিয়ে লিখব বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব কত টাকা, 6000 টাকা। সেম পরে আছে কি 7 তারিখ নগদে ক্রয়। নগদে ক্রয় করলে আমার কি হবে, নগদে ক্রয় করলে আমার ক্রয় হিসাব লিখে টাকা চলে যাবে। টাকা চলে যাবে কত টাকা, টাকা চলে যাবে 4000 টাকা। তারপরে আসো কি আছে 9 তারিখ পাওনাদারকে পরিশোধ। পাওনাদারকে পরিশোধ করলে আমার টাকা চলে যায়, সেই জন্য এখানে পাওনাদার হিসাব লিখবো আমরা। অর্থাৎ নগদের বিপরীতে যে আছে সেই নামটা এখানে লিখতে হবে। তাহলে আসো এখানে নগদে আমরা পাওনাদারকে পরিশোধ করেছি কত টাকা, 3000 টাকা। তারপরে কি আছে, তারপরে আছে 11 তারিখ বিজ্ঞাপন বাবদ ব্যয়। তাহলে বিজ্ঞাপন আমি খরচ করেছি, তাহলে বিজ্ঞাপন হিসাব লিখবো। আর আমি কত টাকা ব্যয় করেছি সেটা লিখবো, কত টাকা, 2000 টাকা। তারপরে আসো 16 তারিখ মণিহারি দ্রব্যাদি ক্রয়। আমরা মণিহারি ক্রয় করলে মণিহারিও আমার জন্য কি, মণিহারিও আমার জন্য ব্যয়, তার জন্য মণিহারি হিসাব লিখবো। লিখে আমরা টাকা লিখবো কত, 500 টাকা। তাহলে দেখো 500 টাকা। এরপরে কি আছে কমিশন প্রাপ্তি। কমিশন প্রাপ্তি হলে আমরা কমিশন পেয়ে থাকি। কত তারিখ, এখানে আছে 26 তারিখ। তাহলে আমরা এখানে লিখবো কমিশন হিসাব। কমিশন হিসাব কত টাকা, এখানে লিখবো 1000 টাকা। এরপরে আসো লাস্ট 28 তারিখ আছে। 28 তারিখ আছে বিক্রয়। শুধু বিক্রয় করলে আমার কতটা কি হয়, বিক্রয় করলে আমার টাকা আসে। তাহলে আমি বিক্রয় করে লিখবো বিক্রয় হিসাব, লিখে আমি টাকা লিখবো কত টাকা, 7000। এই দেখো আমাদের লেনদেনগুলো এখানে পোস্টিং দেওয়া হয়ে গেছে। এখন আমরা জানি খতিয়ানের পরবর্তী কাজ হচ্ছে ব্যালেন্সিং করা, অর্থাৎ ব্যালেন্স বের করতে হবে। অর্থাৎ তোমার কত টাকা আসছিল এবং কত টাকা চলে গেছে, এখন সেটার মধ্যে থেকে তোমার কত টাকা আছে। অর্থাৎ যে পাশ বড় সে পাশে আমরা আগে যোগ করব। তাহলে এই পাশ বড়, আমরা এই পাশে একটু জায়গা রেখে তারপরে এইভাবে টোটালের ঘর করব। দুই পাশে একই সাথে করব, অর্থাৎ সমানভাবে করতে হবে। অর্থাৎ দুই পাশে ঠিক একইভাবে ঘর কেটে দিতে হবে। আসো এখানে যোগ করি 26, 27, 34,000 টাকা। তাহলে আমি 34,000 টাকা টোটাল যোগ করব। এই টাকাটা এটাই তুমি আবার প্রধান পাশেও লিখবা 34,000 টাকা। এবার দেখো আমার ছিল 34,000, চলে গেল কত, 5 আর 4 9, 9 আর 3 12, 12 আর 14, 14,500 টাকা। নয় 12 14, 14,500 টাকা। তাহলে 34,000 থেকে 14,500 টাকা চলে গেলে তোমার কত থাকবে, 19,500 টাকা। অর্থাৎ এই যে টাকাটা আছে এটা তুমি সে মাসের শেষ তারিখ, অর্থাৎ কি মাস, এটা জুন মাস। জুন মাস কত দিনে হয়, 30 দিনে। তাহলে জুন মাসে এখানে তুমি কি লিখবে, লিখবে ব্যালেন্স। এটা হবে সিডি, কারণ তুমি এই ব্যালেন্সটা দিয়ে পরবর্তী মাস অর্থাৎ জুনের পরে হচ্ছে জুলাই, তারপরে টোটালের নিচে লিখবে জুলাই 1 তারিখ কি লিখবে, ব্যালেন্স। অর্থাৎ পরবর্তী মাসের ব্যালেন্সটা বিডি নামে নতুন করে পোস্টিং দিয়ে দিবে। অর্থাৎ ব্যালেন্সটা বসিয়ে দিবে, ব্যালেন্স বিডি নামে 19,500 টাকা। অর্থাৎ তোমার কাছে এই 19,500 টাকা আছে কি করার জন্য, জুলাই মাসে কাজ শুরু করার জন্য। তাহলে আসো আমাদের 1 ঘন্টা বুঝতে অবশ্যই তোমাদের সমস্যা হয়নি। আমরা 1 ঘন্টার পরে যদি 2 ঘন্টা করতে যাই, 2 ঘন্টা নগদান বই যে সকল ব্যবসা প্রতিষ্ঠান বড় অর্থাৎ আয়তন বড়, যাদের দৈনিক অসংখ্য লেনদেন হয়, তারা সাধারণত নগদ এবং ব্যাংকের মাধ্যমে অর্থাৎ চেকের মাধ্যমে লেনদেন সংগঠিত করে। তাহলে আমরা যদি এখানে মনে রাখতে হবে 1 ঘন্টা নগদান বইতে আমাদের ঘর ছিল, ছকের মধ্যে ঘর ছিল কয়টি, কলাম ছিল কয়টি, 10টি। 2 ঘন্টা নগদান বই যদি আমরা করতে যাই তাহলে আমাদেরকে
ঘর করতে হবে কয়টি? ঘর করতে হবে দুইটি, বেড়ে যাবে, অর্থাৎ নগদে যদি এক ঘরায় হয় 10টি, দুই ঘরায় হবে 12টি। ঠিক 3 ঘরা যদি আমরা করি তাহলে সেম ওখানে আরো দুইটি ঘর বেড়ে যাবে, অর্থাৎ 14টি ঘর হবে। আমরা তোমাদেরকে এক ঘরা নগদান বই করিয়ে দিলাম আমি। এখন তুমি কি করবে? তুমি তোমার বইতে 2 ঘরা নগদান বইয়ে একটি কাজ আছে, সেই কাজটি অবশ্যই বাসায় দেখে নিবে বা পড়ে নিবে। আসো আমরা 3 ঘরা নগদান বই, কারণ 2 ঘরা এবং 3 ঘরা নগদান বই একই রকমের, শুধু বাচ্চা একটা ঘর আছে সেটাই বেশি। তাহলে আসো আমরা যদি 3 ঘরা নগদান বই করি, তাহলে একটা 3 ঘরা নগদান বই তোমাদেরকে করিয়ে দিলে তোমরা নগদান বই অবশ্যই পরীক্ষায় অ্যানসার করতে পারবে। তাহলে আসো আমরা একটা 3 ঘরা নগদান বই করি, তাহলে আমরা 3 ঘরা যদি পারি তাহলে 2 ঘরা এমনিতেই পেয়ে যাব। আসো শিক্ষার্থীরা, আমরা যদি 3 ঘরা নগদান বই করি তাহলে আমাদের 113 পেজ, তোমাদের পাঠ্য বইয়ের 113 পেজ তুমি খুলো, দেখবে ওখানে একটি কাজ দেওয়া আছে। ওখানে লেখা আছে অর্ণব ট্রেডার্সের 2017 সালের জুলাই মাসের নিম্নলিখিত লেনদেন সমূহ 3 ঘরা নগদান বইতে লিপিবদ্ধ করো। অর্থাৎ আমরা একটি 3 ঘরা নগদান বই করব। এই সব প্রথমে আমরা ঘর কাটি, তাহলে এখানে লিখব অর্ণব ট্রেডার্স, অর্ণব ট্রেডার্স এর 3 ঘরা নগদান বই। তাহলে এসব ঘর কাটি। এখানে আমাদের ঘরটা হবে 14, কলাম থাকবে 14টি। তার জন্য আমরা একদম কর্নার থেকে ঘর কাটবো। দেখো এসো, এখানে 2 ভাগে মাঝখান দিয়ে ভাগ করো। ভাগ করার পরে এই পাশ থেকে আমরা আসব। এই পাশে দেখো একদম তারিখ আছে, দিব আমরা তারিখ। তারপরে হচ্ছে প্রাপ্তি, তারপরে ভাউচার নং, তারপরে খতিয়ান পৃষ্ঠা। এরপরে যে টাকা থাকবে সেটাকে তুমি লিখবে, 3টা ভাগ করবে, অর্থাৎ একটি বাট্টা, একটি নগদ এবং একটি ব্যাংক হিসাব। সেম তুমি এই পাশে আসো, ক্রেডিট পাশে আসো। এখানে প্রথমে একটি ঘর কাটবে তারিখ, তারপরে ঘর কাটবে প্রদান, তারপরে ঘর কাটবে 2টি, একটি ভাউচার নং, একটি খতিয়ান পৃষ্ঠা, আর টাকার ঘর হবে 3টি, একটি বাট্টা, একটি নগদ এবং একটি লাস্ট ব্যাংক। এখানেও তোমার কি হবে? এখানেও তোমার ডেবিট ক্রেডিট লিখতে হবে। এখানে তারিখ, এখানে প্রাপ্তি, এখানে ভাউচার নং, অর্থাৎ এটা হচ্ছে ডেবিট ভাউচার, ভাউচার নং, এটা হচ্ছে খতিয়ান পৃষ্ঠা, এটা হচ্ছে প্রদত্ত বার্তা। কেন প্রদত্ত বার্তা? কারণ বার্তা প্রদান আমাদের জন্য কি? আমাদের জন্য ব্যয় বা ক্ষতি, অর্থাৎ এই বার্তাটা আমি প্রদান করি, সেই জন্য এটা আমার জন্য ব্যয়। বার্তা, প্রদত্ত বার্তা সবসময় ডেবিট, প্রদত্ত বার্তা। এরপরে নগদ টাকা, এরপরে ব্যাংক টাকা, তারপরে আবার তারিখ দাও। আসো এই পাশে প্রদান লিখো, এখানে ভাউচার নং, এটা হচ্ছে খতিয়ান পৃষ্ঠা, এটা হচ্ছে প্রাপ্ত বার্তা, অর্থাৎ যে বার্তাটা আমি পাই সেটা হচ্ছে আমার জন্য আয়। প্রাপ্ত বার্তা আমার জন্য আয়, যেহেতু সেহেতু এটা হচ্ছে ক্রেডিট। তারপরে হচ্ছে তোমার নগদ টাকা, তারপরে হচ্ছে ব্যাংক টাকা। এখানে লিখতে হবে কি? ক্রেডিট। এসো, আমাদের ঘর কাটা শেষ।
কিন্তু তোমাকে জানতে হবে এই 3 ঘরা নগদান বই যখন তুমি সংরক্ষণ করবে তখন তোমাকে অবশ্যই বাট্টা সম্পর্কে জানতে হবে। তাহলে দেখো বাট্টা সম্পর্কে যদি তুমি জানতে চাও তাহলে আমরা আগেই শিখেছিলাম, আমরা চতুর্থ অধ্যায় 3য় অধ্যায় শিখেছিলাম বাট্টা সম্পর্কে। বাট্টা হচ্ছে তোমার 2 প্রকার, একটি হচ্ছে কারবারি বাট্টা এবং একটি হচ্ছে নগদ বাট্টা। কারবারি বাট্টা কোনটা? পণ্য ক্রয় বিক্রয়ের সময় যে বাট্টা পাওয়া যায়, বাট্টা ছাড়, যে মূল্য ছাড় দেওয়া হয় সেটা হচ্ছে কারবারি বাট্টা। কারবারি বাট্টা হিসাবের বইতে লিপিবদ্ধ হয় না। কিন্তু নগদ বাট্টা অর্থাৎ দেনাদার বা পাওনাদার কর্তৃক টাকা পরিশোধের সময় অথবা প্রাপ্তির সময় যে টাকাটা ছাড় দেওয়া হয় সেটা হচ্ছে নগদ বাট্টা। অর্থাৎ দেনাদার পাওনাদারের সাথে যে বাট্টাটা জড়িত সেই বাট্টাটাই এই 3 ঘরা নগদান বইতে বসবে। অর্থাৎ ক্রয় বিক্রয়ের সাথে কোনো বাট্টা থাকলে সেটা কিন্তু নগদান বইতে বসবে না। আসো, প্রথমে আছে কি? প্রথমে আছে 2017 সাল জুলাই মাসের 1 তারিখ নগদ তহবিল 4000 টাকা ব্যাংকে জমা। দেখো 1 তারিখের ব্যালেন্স আমরা আগে যে কিছুক্ষণ আগে যে অঙ্কটা করেছি 1 ঘরা নগদান বই, ওখানে কি ছিল? ওখানে ছিল তোমার নতুন করে ব্যবসা শুরু করেছে, সেই জন্য আমরা লিখেছিলাম মূলধন হিসাব। এখন আমরা কি লিখব? এখন আমরা লিখব 2017 সাল, কি লিখব? মাস হচ্ছে জুলাই 1। জুলাই 1 আমরা এখানে লিখব ব্যালেন্স। অর্থাৎ এর আগের মাসে যখন জুন মাসে অঙ্ক করেছে তখন জুন মাসে করার পরে আমাদের কাছে নগদ ব্যালেন্স আছে 5000 টাকা, 4000 টাকা। তাহলে আমরা নগদের ঘরে লিখব 4000 এবং ব্যাংকের ঘরে লিখব কত হাজার? ব্যাংকের ঘরে লিখব 5000। অর্থাৎ আমার ব্যাংকে আছে 5000 এবং নগদে আছে 4000 টাকা। তাহলে দেখো এটা হচ্ছে ব্যালেন্স লেখার নিয়ম। অর্থাৎ যদি কোনো ব্যালেন্স থাকে, উদ্বৃত্ত থাকে, তখন সেক্ষেত্রে আমরা ব্যালেন্স বিডি নামে ডেবিট ব্যালেন্সও লিখব এবং ক্রেডিট ব্যালেন্সও লিখতে পারি। কারণ ব্যাংকের সময় তোমার নগদে সবসময় ডেবিট ব্যালেন্স হবে, কিন্তু নগদে ব্যাংকের মাধ্যমে যখন ব্যাংক যখন থাকবে তখন সেটা ডেবিট এবং ক্রেডিট উভয় ব্যালেন্সই হতে পারে। তখন তোমরা দেখবে যে এটা ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স। ক্রেডিট ব্যালেন্স আবার ক্রেডিট নামে না থেকে তোমাদের কি নামে থাকতে পারে? ব্যাংক জমাতে লিখতে। অর্থাৎ এটা আমাদের একটা ঋণ, অর্থাৎ ব্যাংকে মাইনাস ফিগারে আছে। আসো, এখানে তোমাদের 3 ঘরা নগদান বই বা 2 ঘরা নগদান বই করতে গেলে আরো একটি জিনিস জানতে হবে, সেটি হচ্ছে কন্ট্রা এন্ট্রি। কন্ট্রা এন্ট্রি কোনটা? কন্ট্রা এন্ট্রি হচ্ছে যে লেনদেনের ফলে, অর্থাৎ যে লেনদেনের ফলে নগদ এবং ব্যাংক উভয় পক্ষকে প্রভাবিত করে যে লেনদেন, সেটাই হচ্ছে কন্ট্রা এন্ট্রি। তোমাকে তোমার বইয়ে শুধুমাত্র তোমার কন্ট্রা এন্ট্রি হয় হচ্ছে 2টি, একটি হচ্ছে ব্যাংকে জমা এবং একটি হচ্ছে ব্যাংক থেকে উত্তোলন। এই 2টি লেনদেনের জন্যই আমাদের 2টি হিসাবকে প্রভাবিত করে, নগদ এবং ব্যাংক উভয়কেই প্রভাবিত করে। সেই জন্য এই 2টা এন্ট্রি হচ্ছে আমাদের কন্ট্রা এন্ট্রি। কন্ট্রা এন্ট্রিকে সাধারণত ক অথবা সি দ্বারা চিহ্নিত করা হয়। অর্থাৎ কন্ট্রা এন্ট্রি যখন আমরা লিখব তখন এটার পাশে আমরা ক অথবা সি লিখে নিব। আসো, তাহলে কি হবে? ব্যাংক থেকে উত্তোলন। ব্যাংক থেকে যদি তুমি উত্তোলন করো তখন এক্ষেত্রে যাবেদা হয় কি? নগদান হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। অর্থাৎ নগদের টাকা বেড়ে যাবে, ব্যাংকের টাকা কমে যাবে। তাহলে নগদে যেহেতু বেড়ে গেছে তাহলে আমরা ডেবিট পাশে আসব। জুলাই মাসের কত তারিখ? জুলাই মাসের 4 তারিখ। দেখো আমার নগদের টাকা বেড়ে গেছে, কেন বাড়ছে? ব্যাংকের জন্য, আমি ব্যাংক থেকে তুলেছি, সেই জন্য ব্যাংক হিসাব ক্রেডিট ছিল। আমরা এখানে ব্র্যাকেটে একটি ক ব্যবহার করব, এটা কন্ট্রা এন্ট্রি, সেই জন্য। কিন্তু টাকাটা কোথায় বসাবো? আমার নগদে আসলো কত টাকা? 3000 টাকা। আর আমার দেখো ঠিক সেম এই পাশে আসো, 2017 তুমি হচ্ছে জুলাই কত? 4। জুলাই 4 দিয়ে তুমি কি লিখবে? এখানে লিখবে, এখানে লিখেছো ব্যাংক হিসাব, এই পাশে লিখতে হবে নগদান হিসাব। কেন? কারণ তুমি ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলন করেছো, সেই জন্য তোমার কি হয়েছে? ব্যাংক থেকে 3000 টাকা কমে গেছে, সেই জন্য এটা ক্রেডিট পাশে লিখতে হবে এবং এরকম ক দিয়ে চিহ্নিত করতে হবে। আসো, 5 তারিখ রতন স্টোর হতে চেক প্রাপ্তি 2800 টাকা এবং বাট্টা প্রদান 200 টাকা। অর্থাৎ 5 তারিখে তুমি কি পেয়েছো? চেক পেয়েছো। তাহলে দেখো 5 তারিখে যদি তুমি চেক পেয়ে থাকো, কার কাছ থেকে পেয়েছো? রতন স্টোর। কত পেয়েছো? 2800 টাকা পেয়েছো তুমি কি? চেক। যখন আমরা চেক পাবো তখন অবশ্যই সেটা ব্যাংকে লিখতে হবে। চেক মানেই হচ্ছে ব্যাংক। আর যে 200 টাকা তুমি বাট্টা দিয়েছো সেই বাট্টা 200 টাকা
এই যে পাশে নগদ বসাবে অথবা ব্যাংকের ঘরে টাকা বসাবে ঠিক সেই পাশেই বাট্টাটা বসিয়ে দিবে। বাট্টার জন্য তোমাকে আর অন্য কোনো কষ্ট করতে বা চিন্তা করতে হবে না। আসো 7 তারিখে কি বলেছে, তাজুল ইসলামের নিকট হতে 10% বাট্টায় 6000 টাকার পণ্য নগদে ক্রয়। যখন নামও আছে এবং নগদে আছে তখন বুঝতে হবে এটা তো নগদে, এখানে নামের কোনো ভ্যালু নাই। তাহলে আসো, আচ্ছা দেখো তাহলে এখানে কি হবে, জুলাই মাসের 7 তারিখে আমি নগদে ক্রয় করেছি, অর্থাৎ নগদে ক্রয় করেছি, তাহলে আমার এখানে হবে ক্রয় হিসাব। ক্রয় হিসাব ক্রয় করেছি কিসের মাধ্যমে, নগদে। তাহলে আমার কি হলো, 6000 টাকার পণ্য তুমি বাট্টা দিয়েছো, বাট্টা পেয়েছো কত টাকা, 10%। এই যে দেখো এটা ক্রয়ের সাথে বাট্টা জড়িত, এটা হচ্ছে কারবারি বাট্টা, এটা নগদান বইতে আসবে না। দেখো তাহলে এখানে আমরা 6000 টাকার উপরে প্রথমে 10% কাটবো, কাটলে হবে তোমার 600 টাকা। 6000 থেকে সেই 600 টাকা বাদ দিলে থাকবে 5400 টাকা। আমরা এই 5400 টাকা যেহেতু আমি নগদে ক্রয় করেছি সেহেতু আমরা এই 5400 টাকা এখানে বসাবো। এই যে 600 টাকা, এই 600 টাকা বাট্টার ঘরে বসানো যাবে না। কারণ কি, কারণ এটা হচ্ছে কারবারি বাট্টা, কারবারি বাট্টা হিসেবের বইতে নগদান বইতে বসে না। আসো 12 তারিখ 5% বাট্টায় 4000 টাকার দেনার পূর্ণ নিষ্পত্তি করা হলো। 5% বাট্টা 4000 টাকার দেনা, 4000 টাকা তোমার কাছে পাওনাদার পেত, তুমি কি করেছো, তার কাছ থেকে 5% টাকা ছাড় পেয়েছো, অর্থাৎ এখানে পাওনাদারকে তুমি পরিশোধ করেছো কত টাকা, 12 তারিখ। 12 তারিখ এখানে পাওনাদার হিসাব লিখবে, পাওনাদার হিসাব লিখবে। এখন তুমি 4000 টাকার উপরে প্রথমে 5% তোমাকে কেটে দেখতে হবে। 4000 টাকার উপরে 5% হচ্ছে তোমার 200 টাকা। এই 200 টাকা বাদ দিলে হয় 3800 টাকা হচ্ছে তুমি নগদে পরিশোধ করেছো, অর্থাৎ এখানে তোমার বাট্টাটা হচ্ছে প্রাপ্ত বাট্টা, তুমি বাট্টা পেয়েছো। 15 তারিখে আসো, পণ্য বিক্রয় হতে 8000 টাকার চেক প্রাপ্তি। তাহলে আমরা কি করব, আমরা 15 তারিখে লিখব, আমরা কি লিখব, বিক্রয় হিসাব। আমি কি পেয়েছি, চেক পেয়েছি। তাহলে আসো এই চেকে কি হলো, চেকে হচ্ছে আমরা 8000 টাকা পেয়েছি। চেক মানে হচ্ছে ব্যাংক হিসাব, অর্থাৎ ব্যাংকে টাকা বেড়ে গেল। এটা 15 তারিখ ছিল, 15 তারিখ হবে। আসো এরপরে 15 তারিখের পরে কি আছে, 20 তারিখ। 20 তারিখে কি বলেছে, 20 তারিখে বলেছে 7500 টাকা দেনার পূর্ণ নিষ্পত্তি, সেলিনার নিকট হতে এত টাকা প্রাপ্তি। তাহলে তুমি সেলিনার কাছ থেকে পেয়েছো। তাহলে আসো আমরা 15 তারিখের পরে 20 তারিখ লিখি। 20 তারিখে আমরা সেলিনা হিসাব, সেলিনার কাছ থেকে আমরা 7000 টাকা পেয়েছি, কত টাকা পেতাম, 7500, পেয়েছি হচ্ছে 7200। তাহলে ডিফারেন্স কত, 300। এই 300 টাকা হচ্ছে আমার বাট্টা। 28 তারিখে আসো, 28 তারিখে আমরা কি করেছি, 28 তারিখে আমরা বেতন দিয়েছি এবং ভাড়া দিয়েছি। দেখো একবার লিখবে বেতন হিসাব, আরেকবার লিখবে ভাড়া হিসাব। কারণ যখন এক বেতনই আছে, একবার আছে চেকে, একবার আছে নগদে। তাহলে নগদের ঘরে আমরা কত লিখবো, নগদের ঘরে লিখবো আমরা 2000, আর চেকের ঘরে কত লিখবো, 1000, কারণ আমি চেক দিয়েছি 1000। তারপরে আছো লাস্টে শেষে দেখো 30 তারিখে আছে উপভাড়াটিয়ার নিকট হতে ভাড়া প্রাপ্তি, অর্থাৎ তুমি এখানে ভাড়া পেয়েছো। তাহলে 30 তারিখে আসো, আমরা ভাড়া পেয়েছি যেহেতু লিখবো উপভাড়া হিসাব। উপভাড়া হচ্ছে সাবলেট, উপভাড়া হিসাব। কত টাকা পেয়েছি, আমরা কি পেয়েছি, 2000 টাকা নগদে পেয়েছি। এই হচ্ছে আমার লেনদেন শেষ। তাহলে আমরা এখন কি করব, এটার ব্যালেন্স টানবো। একটা কথা বিষয় মনে রাখবে যে তোমাদের বাট্টা, এখানে বাট্টার কোনো কি হবে না, ব্যালেন্স হবে না। অর্থাৎ এখানে আছে বাট্টা আছে 500 টাকা, তোমার 500 টাকাই বসবে। আর এই পাশে দেখো বাট্টা আছে, এপাশে বাট্টা আছে 200 টাকা, 200 টাকাই বসবে। অর্থাৎ বাট্টার কোনো ব্যালেন্স হয় না, কারণ বাট্টা আমি নগদ পাইনি। এবার দেখো কোন পাশ বড়, নগদের অবশ্যই ডেবিট পাশ বড় হবে। 4 আর 3 7, 7 14, 15 16200 টাকা হচ্ছে তোমার টোটাল যোগফল।
আসো আমরা এই 16,200 টাকা এখানেও বসাবো। তারপরে কি করব, তারপরে এখান থেকে আমরা 5 আর 3 8 10 10,000 11,200 টাকা মাইনাস করব। তাহলে আমাদের কত ব্যালেন্স থাকে? অবশ্যই 5,000। দেখো এই আমরা আগে ব্যালেন্স গুলো লিখি করে নেই, তারপরে আমরা পরে লিখব। দেখো 5 আর 2 7 7 আর 8 15,800 টাকা হচ্ছে তোমার এই পাশে ব্যাংকের ঘরের যোগফল, আর এই টাকাটা তুমি এই পাশে ক্রেডিট পাশে বসাবা, বড়টা 15,800 টাকা। তারপরে কি করবে, তারপর ওখান থেকে 400 টাকা বাদ দিয়ে দিবে, 4,000 টাকা বাদ দিয়ে দিবে। তাহলে এই বরাবর একই সাথে লিখবে 11,000 টাকা, 11,800 টাকা। দেখো এই বরাবর একদম এই সমান করে এনে এখানে ওই মাসের শেষ তারিখ দিবে। আমরা জানি জুলাই মাস 31 দিনে হয়, সেই জন্য আমরা কি করব 31 লিখলাম, এবং এটা হবে কি বলো, ব্যালেন্স সিডি, অর্থাৎ মাসের শেষ তারিখে হয় সিডি, অর্থাৎ এটা দিয়ে আমরা পরের মাসে অর্থাৎ জুলাইয়ের পরে হচ্ছে কি আগস্ট, আগস্ট এটা আমরা সবসময় টোটালের নিচে লিখবো আগস্ট 1। আমরা কি লিখবো ব্যালেন্স সিডিটাই কি হয়ে যাবে বিডি, অর্থাৎ ওইখান থেকে আমাদের এই উদ্বৃত্তটা এসেছে। এখানে বাট্টার কোনো ব্যালেন্স নাই, সেই জন্য বাট্টার ব্যালেন্স বসবে না। নগদে ছিল 5,000, নগদের ঘরে বসাবে 5,000, আর ব্যাংকের ঘরে বসাবে 8,000 11,800। এই হচ্ছে আমাদের 3 ঘোড়া নগদান বই। তোমরা 2 ঘোড়া এবং 3 ঘোড়া একই নিয়ম একই রুলস, শুধু টাকার ঘরে বাট্টার ঘরটা 2টা ঘর বেশি হবে। আমি তোমাদেরকে 3 ঘোড়া করিয়ে দিলাম আর 1 ঘোড়া করে দিলাম। আর তোমাদের বইয়ের পৃষ্ঠায় দেখো, সবাই এই অঙ্কটা মুছে দিচ্ছি, আমি একটা বাড়ির কাজ দিচ্ছি, তোমরা লিখে নাও। 110 পৃষ্ঠা, দেখো বইয়ের বাড়ির কাজ পৃষ্ঠা 110। কাজের অঙ্কটি অবশ্যই করার চেষ্টা করবে, অর্থাৎ এটা 2 ঘোড়া নগদান বই। প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই। আবার আগামী ক্লাসে তোমাদের এই অধ্যায়ের আরো কিছু অংশ বাকি আছে, সেটা তোমাদেরকে অবশ্যই করিয়ে দেখাবো। সেই পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম।